হ্যালো এভরিবডি, আজকের আলোচনা লাম্পি রোগ নিয়ে। আপনারা সবাই জানেন দেশে ব্যাপকভাবে লাম্পির বিস্তার লাভ করেছে। আমি এর আগে 2টি সেশন নিয়েছি এই লাম্পি রোগ নিয়ে। আজকে তৃতীয় সেশন। এরপরও 1টি বা 2টি সেশন আমি নেব, তবেই এটা পরিপূর্ণভাবে শেষ হবে। তো লাম্পি রোগ নিয়ে বলতে গেলে আমি আগের সেশনে ভ্যাকসিন নিয়ে কথা বলেছি এবং ভ্যাকসিন কিভাবে দেয়, কিভাবে তৈরি করে, এটা নিয়ে আলোচনা করেছি এবং বিস্তারিতভাবে কতটি পশুকে কত ডোজ দিতে হয়, কিভাবে দিতে হয় সব বলেছি। তবে একটি কথা বলা হয় নাই যে আমরা তো পশুকে ভ্যাকসিন দেব, কিন্তু দেখা যাচ্ছে যে লাম্পি রোগ বিস্তার লাভ করেছে এই মুহূর্তে আমাদের বাচ্চা প্রসব হচ্ছে। আমরা জানি যে লাম্পি রোগ বাচ্চার জন্য খুবই মারাত্মক। তাহলে আমরা এই বাচ্চার জন্য কি করব? আবার দেখা যাচ্ছে যে কিছু গাভীকে আমরা ভ্যাকসিন দিয়েছি, আবার কিছুকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। তাহলে এই বাচ্চাগুলোর কি করতে হবে এই সম্বন্ধে আমি আলোচনা করছি। আমরা জানি যে বাচ্চার ক্ষেত্রে এই লাম্পি রোগটা খুবই মারাত্মক এবং মর্টালিটি প্রায় 80%। সেক্ষেত্রে আমরা কি করব, যে গাভীটাকে লাম্পির ভ্যাকসিন দেওয়া আছে সেটা আপাতত 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত এই লাম্পি রোগ থেকে মুক্ত থাকবে, কিন্তু এর পরেই কিন্তু এটা লাম্পি রোগ হতে পারে। আর যেসব গাভীকে দেওয়া নাই, ভ্যাকসিনটা দেওয়া নাই, সেসবগুলো কিন্তু 7 দিন থেকেই এই ঝুঁকির মধ্যে পড়বে। কাজে আমাদের কি করতে হবে, আমাদের এই বাছুরগুলিকে চিহ্নিত করতে হবে এবং কতটি বাছুর হলো আমরা ভ্যাকসিন কখন দেব, কিভাবে দেব, এটা আমাদের স্থির করতে হবে এবং আমাদের অবশ্যই এই বাছুরগুলিকে ভ্যাকসিন দিতে হবে। তো যাই হোক, আজকে আমরা ভ্যাকসিন সম্বন্ধে আলাপ এটুকুই করব। এর পরবর্তীতে আমরা চিকিৎসার দিকে যাব। লাম্পি রোগ আপনারা জানেন যে এটা খুবই মারাত্মক। আমি আগেই বলেছি যে ভ্যাকসিন ছাড়া এর কোনো গত্যন্তর নাই। তবে ভ্যাকসিন দেওয়া হলো না, তাহলে কি আমরা কি বসে থাকবো? আমাদের তো চিকিৎসা করতেই হবে। সেক্ষেত্রে আমরা চিকিৎসার দিকে আগাই। তো লাম্পির দিক দিয়ে আমরা যদি গরুর বয়স হিসাব করি, তাহলে সেক্ষেত্রে আমরা ঝুঁকির দিক থেকে আমরা এই পশুগুলিকে 4 ভাগে ভাগ করতে পারি। যেমন 1 হতে 3 মাস পর্যন্ত পূর্ণ ঝুঁকিপূর্ণ, 4 হতে 12 মাস ঝুঁকিপূর্ণ, 12 মাস হতে 36 মাস অল্প ঝুঁকিপূর্ণ এবং 36 মাস হতে পূর্ণবয়স্ক ঝুঁকিমুক্ত বলা যায়। এসব পশুরও হয়, কিন্তু এটা ঝুঁকিমুক্ত বলা যায়। তো সেক্ষেত্রে আমরা 1 হইতে 3 মাস পর্যন্ত যে পূর্ণ ঝুঁকিপূর্ণ, এটা খুবই মারাত্মক অবস্থা। এই অবস্থায় পশুগুলি 60 থেকে 80% পর্যন্ত মর্টালিটি হার হয় এবং এইগুলি আমাদের চিকিৎসা করা খুবই কঠিন। আর 4 হতে 12 মাস পর্যন্ত এটাও ঝুঁকিপূর্ণ, কারণ এই সময় বাছুরগুলি মায়ের দুধের উপর থাকে এবং প্রচুর পরিমাণ দুধ খাওয়ায় এবং আমাদের বীজের বাছুর, অনেক খামারি মনে করে যে আমাদের দুধের দরকার নাই, আমাদের বাছুরের দরকার। সেক্ষেত্রে তারা বাছুরকে প্রচুর পরিমাণে দুধ খাওয়ায়, ভিটামিন করে, বিভিন্ন চিকিৎসা করে এবং এরা নাদোষ নুদোষ থাকে। আর এই নাদোষ নুদোষ পশুই কিন্তু এই রোগে খুবই আক্রান্ত হয় এবং খুবই নাজেহাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ভালো চিকিৎসা দিতে হবে। আর 12 থেকে 36 মাস এই পর্যন্ত তারা কিছুটা হলেও শক্ত হয়, স্বাবলম্বী হয়। তারপরও যেসব পশুর চামড়া মোটা, যেসব বাছুরের যেমন সাইওয়াল, গির, এদের চামড়া মোটা, এদেরকে কিন্তু এই রোগটা ব্যাপকভাবে ধরে। এই গুটিগুলি ফাটে না এবং এরা দীর্ঘদিন অসুস্থ থাকতে থাকতে তারা নষ্ট হয়ে যেতে পারে। আর 36 মাস হতে পূর্ণবয়স্ক এরা অনেকটা ঝুঁকিমুক্ত, কারণ হচ্ছে যে এরা সবকিছু সহ্য করতে পারে আর এদেরকে অতটা করতে পারে না, কাবু করতে পারে না। এই জন্য এদেরকে আমরা এতটা ঝুঁকিপূর্ণ মনে করি না। তো ঝুঁকির দিক থেকে আমরা যে করলাম, যে বিভাগটা করলাম, সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম চিকিৎসা দেব। তো সব চিকিৎসা আজকে হবে না, কিছু চিকিৎসা আজকে দেব আর কিছু পরে দেব। আর এক্ষেত্রে আমরা ভাইরাসকে দুর্বল করার উপায় হিসেবে আমরা কিছু জিনিস ব্যবহার করি, কারণ এই অসুখটা এত খারাপ যে চিকিৎসা দেওয়া হয় না। এই ভাইরাসকে আমরা বাইরে থেকে প্রাকৃতিকভাবে কিছু ওষুধ পাওয়া যায় বা কিছু গাছগাছরা পাওয়া যায়, তাদেরকে আমরা দুর্বল করার চেষ্টা করব। সেটা কি? 1 নম্বর হচ্ছে খাবার সোডা খাওয়ানো, 2 নম্বর হচ্ছে নিম পাতার রস খাওয়ানো, 3 নম্বর হচ্ছে লেবুর রস খাওয়ানো, 4 নম্বর হচ্ছে নিম পাতার ফোটানো পানির সঙ্গে খাবার সোডা মিশিয়ে প্রতিদিন গোসল করানো। আমরা জানি যে সোডিয়াম জাতীয় উপাদান বা ঔষধ, এটা ভাইরাসের জন্য অনেক উপকার করে। সেক্ষেত্রে আমরা যতগুলি ভাইরাস অসুখ আছে, আমরা এই সোডিয়াম যুক্ত
ঔষধগুলি আমরা ব্যবহার করি এবং বেশি ফল পাই। সেখানে দেখা যাচ্ছে যে খাবার সোডার মধ্যে সোডিয়াম আছে। এই সোডিয়ামটা যদি পশুর শরীরেও লাগান যায় নিম পাতার রসের সঙ্গে, তাহলে কিন্তু এখানে অনেক উপকার হয়। তো এইভাবে আমরা ভাইরাসকে দুর্বল করার চেষ্টা করতে পারি। আর বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধপত্র আছে। এই ওষুধগুলো এই ভাইরাসকে দুর্বল করার জন্য কাজ করে। যেমন 1 নম্বর হচ্ছে ফাসি-12, 2 নম্বর নোলাম্পি, 3 নম্বর ডাসভিএস, 4 নম্বর রিলিয়ান ভেট, 5 নম্বর কালোভির, 6 নম্বর ভাইরোজেন, 7 নম্বর খুরাকিও, 8 নম্বর ভাইরোনিল, 9 নম্বর স্টপ এলএসডি, 10 নম্বর রিফেন্স, 11 নম্বর এক্সপার্ট। এছাড়া আরো কয়েকটি কোম্পানির এই ওষুধগুলি আছে। তো এই ওষুধগুলিও আমরা ব্যবহার করব, কারণ এরা ভাইরাসকে কিছুটা হলেও দুর্বল করে। তো দুর্বল হয়ে গেলে পশু সবল হবে, আর সেক্ষেত্রে আমরা যখন চিকিৎসা দেব, এই চিকিৎসা দিলে পশুগুলি ভালো হবে। তো এই রোগের চিকিৎসা একটু দীর্ঘদিন ধরে, কারণ এই রোগটা হলে সহজে ছাড়ে না। যেমন ইফিমেরাল ফিভার হলে 3 দিনের সারে, এফএমডি হলে 5-6 দিনের সারে, কিন্তু এই রোগের কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। এটা দীর্ঘদিনের রোগ, এই জন্য এটাকে ধাপে ধাপে চিকিৎসা করতে হয়। তো আমরা এই চিকিৎসা সাধারণত 2 ধাপে দিয়ে থাকি। 1 নম্বর ধাপ হচ্ছে কি, পশু আক্রান্ত হলো, তার গুটি হলো এবং এই সময় তার জ্বর হচ্ছে, ক্ষুধামন্দা হচ্ছে, এর একটা চিকিৎসা দেওয়া। পরবর্তীতে দেখা যাচ্ছে এই চিকিৎসার পর এই গুটিগুলি ফাটা শুরু হয়। যখন ফেটে যায় তখন আরেক রকমের চিকিৎসা, যখন এই ঘাগুলোকে শুকানোর জন্য আমাদের চিকিৎসা দিতে হয়। পশু দুর্বল হয়ে যায়, তার চিকিৎসা দিতে হয়। পশুকে ইমিউনিটি বাড়ানোর জন্য চিকিৎসা দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম ধাপে আমরা কি করব, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করব, যেমন হিস্টাভেট, রেনাসিন, অ্যালারভেট, সিএমভেট ইত্যাদি। এবং এক্ষেত্রে এই ডোজগুলো দেবো ছোট পশুর ক্ষেত্রে 50 কেজির জন্য 2 ml এবং বড় পশুর ক্ষেত্রে 100 কেজির জন্য 5 ml। আর জ্বর ও ব্যথানাশক ওষুধের সঙ্গে আমরা ব্যবহার করি, কারণ এই রোগে আমরা জানি প্রচুর পরিমাণ জ্বর হয় এবং শরীরে ব্যথা হয়। আর এই জ্বরটা 5-6 ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং ওষুধ খাওয়াইলে বা ওষুধ ব্যবহার করলে দেখা যাচ্ছে যে 12 ঘন্টা পর আবার জ্বর ওঠে। তো সেক্ষেত্রে আমরা একটু ভালো পাওয়ারের ওষুধ ব্যবহার করব। এক্ষেত্রে ফ্লোমিকজিন, মেগ্লোমিন এই জাতীয় ওষুধ, যেমন ফিক্সিন, ফ্লোনিকজিন, মেগ্লোমিন ইত্যাদি ওষুধগুলো ব্যবহার করব। ছোট প্রাণীর ক্ষেত্রে আমরা 3 ml 50 কেজির জন্য, বড় গরুর জন্য 5 ml ব্যবহার করতে পারি। আর একটা কি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এর সাথে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। যদিও আমরা জানি যে ভাইরাস অ্যান্টিবায়োটিকে কাজ করে না, কিন্তু যাতে সেকেন্ডারি ইনফেকশন অতি সহজে না ধরে, পশুগুলি দুর্বল না হয়, এই জন্য আমরা প্রথম 3 থেকে 5 দিন আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এবং সেক্ষেত্রেও আমি ব্যবহার করব সেফটিফুল সোডিয়াম। এই যে এখানে যে সোডিয়াম আছে, এই সোডিয়ামটা কিন্তু এই ভাইরাস এগেনস্টে ব্যাপকভাবে কাজ করে। এই সেফটিফুল সোডিয়াম আমার সবচেয়ে ফার্স্ট চয়েস। এই জন্য আমরা টাইফুর, এক্সফুর, এসিসেট-4, সেফটিরেন এই জাতীয় ওষুধগুলো আমরা ব্যবহার করব। এবং ছোট প্রাণীর ক্ষেত্রে 4 ml বা প্রায় 50 কেজি, বড় প্রাণীর জন্য 2.5 ml per 50 কেজি আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের এই চিকিৎসা আমাদের কোনো কমপ্লিট চিকিৎসা না। এই চিকিৎসা আমাদের চলতে থাকবে। পশুর অবস্থা বুঝে আমাদের চিকিৎসা পরিবর্তন হবে। পশু দুর্বল হয়ে গেলে তার চিকিৎসা দিতে হবে। এমনকি পশু আরো বেশি দুর্বল হচ্ছে, উঠতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদেরকে স্যালাইন দিতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এই পশুগুলির পায়ের গিঁট ফুলে যায়, গিঁট ফুলে গেলে পশু উঠতে পারে না, সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা নিতে হবে। পশুকে ধরে দাঁড় করায় দিতে হবে, আবার পশুকে ধরে শোয়াই দিতে হবে। এবং পরবর্তীতে আমাদের সেকেন্ড ধাপে আরো চিকিৎসা আছে। তো আজকে আমরা এই পর্যন্তই এই চিকিৎসা সম্বন্ধে বলবো। আর পরবর্তীতে আপনারা অবশ্যই এর সঙ্গে লিঙ্ক রেখে পরবর্তী ভিডিওটা দেখবেন এবং তাহলে আপনারা পরিপূর্ণ চিকিৎসা পাবেন। ধন্যবাদ সকলকে।